যদি কখনো মনে হয় ব্যস্ততম শহরের কোলাহল থেকে পালিয়ে যেতে, যদি মনে হয় একটুখানি শান্তির খোঁজ পেতে, তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যাই এমন এক জায়গায় যেখানে আকাশের সাথে কথা বলে সমুদ্র, আর সাদা বালিতে লেখা থাকে নিঃশব্দ গল্প। প্রকৃতি আমাদের মনের আয়না। এই কর্মব্যস্ততার যুগে আমরা যখন হাঁপিয়ে উঠি, তখন প্রয়োজন হয় একটি শান্তির আশ্রয়। আর সেই আশ্রয় যদি হয় সমুদ্রের কোলে, তখন তা হয়ে ওঠে জীবনের কিছু সুন্দর মুহূর্ত। উইকেন্ড ট্রিপ হিসেবে বঙ্গোপসাগরের ধারে লুকিয়ে আছে এক প্রকৃতির স্বর্গ, যেখানে সাদা বালি, শান্ত ঢেউয়ের সাথে সাথে পাওয়া যায় মনের শান্তি। চলুন তাহলে ঘুরে আসি বকখালি সমুদ্র সৈকত থেকে। নমস্কার বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি নতুন একটি ভ্রমণ পর্ব নিয়ে। এই ভ্রমণ পর্বে থাকছে কলকাতা থেকে বকখালি যাবেন কিভাবে, বকখালিতে থাকবেন কোথায়, সাইট সিন কিভাবে ঘুরে দেখবেন ইত্যাদি সকল বিষয়। কলকাতা থেকে বকখালি যাবেন কিভাবে? বাস অথবা ট্রেনে সহজেই বকখালি পৌঁছানো যায়। প্রথমে বলবো ট্রেনে করে কিভাবে বকখালি যাবেন। শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখা থেকে নিয়মিত নামখানা লোকাল ছাড়ে। শিয়ালদহ থেকে নামখানার ভাড়া 25 টাকা, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। নামখানা স্টেশনের বাইরে আছে টোটো স্ট্যান্ড। টোটো ভাড়া জনপ্রতি 60 টাকা। নামখানা থেকে টোটোতে বকখালি পৌঁছতে সময় বেশি লাগে। তার থেকে ভালো ট্রেন থেকে নেমে 2 মিনিট পায়ে হেঁটে চলে আসুন নামখানা বাস স্ট্যান্ডে। পেয়ে যাবেন অটো এবং বাস, ভাড়া জনপ্রতি 30 টাকা। বকখালি পৌঁছতে সময় কম লাগবে এবং টাকাও বাঁচবে। আমরা এইবারে বকখালি যাব ধর্মতলা থেকে বাসে করে। ধর্মতলা থেকে প্রতিদিন নিয়মিত বকখালি যাওয়ার বাস ছাড়ে। ডব্লিউবিটিসি সরকারি বাসে যাওয়া ভালো, কারণ সময় কম লাগে। বেসরকারি বাসে সময় বেশি লাগে। বাসে বকখালি পৌঁছতে সময় লাগে 4 ঘন্টা 30 মিনিটের মতো। ভাড়া 120 টাকা। প্রতিদিন সকাল 6টা এবং 7টায় 2টি এসি বাস ছাড়ে। ভাড়া 240 টাকা। গাড়ি এগিয়ে চলেছে বকখালির উদ্দেশ্যে। শহরের যানজট কাটিয়ে বাস চলেছে 117 নম্বর জাতীয় সড়ক ধরে। প্রায় 2 ঘন্টার পথ পেরিয়ে পৌঁছলাম ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার শহর ছাড়াতেই বাসের জানালার বাইরে চোখ রাখতেই বিস্তীর্ণ গঙ্গার জলরাশি। ডায়মন্ড হারবার শহর ছাড়িয়ে গাড়ি চলল কাকদ্বীপের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবারের পরে রাস্তা বেশ কিছুটা ফাঁকা, গাড়ির গতি আগের থেকে বেড়েছে। কাকদ্বীপ পৌঁছতে সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। বাস এখানে কিছুক্ষণ দাঁড়াবে। প্রায় 15 মিনিট দাঁড়াবার পর বাস ছেড়ে রওনা দিল বকখালির উদ্দেশ্যে। এখন আমরা আছি নামখানা ব্রিজের উপর। নিচ দিয়ে বয়ে চলেছে হাতানিয়া দোয়ানিয়া নদী। সাত মাইল বাজার 10 মাইল বাজার হয়ে পৌঁছলাম বকখালি। সময় লাগলো কলকাতা থেকে 4 ঘন্টা 20 মিনিট। বকখালি তো পৌঁছে গেলেন, এবার থাকবেন কোথায়? বকখালিতে অনেক হোটেল আছে, বুকিং না করে গেলেও চলবে। পছন্দ মতো হোটেল দেখতে পারেন।
সব রকম দামের হোটেল পেয়ে যাবেন। এখানে 400 টাকার নন এসি রুম থেকে 1200 টাকার এসি রুম পাওয়া যায়। বেশিরভাগই ডাবল বেডেড রুম। আমরা থাকব জয়গুরু আবাসনে। ভাড়া পড়ল 900 টাকা এসি রুম। চলুন রুমটা দেখে নেওয়া যাক। আমরা এই হোটেলের 24 নম্বর রুমে আছি। চলুন রুমটা কেমন আপনাদের দেখিয়ে দিই, আসুন। এটা এসি ট্রিপল বেডেড রুম। এদিকে আছে একটা ডবল বেডের, এদিকে আছে একটা সিঙ্গেল বেড। এখানে আছে একটি সোফা, এখানে আছে টিভি, আর রয়েছে একটি টেবিল, তার উপরে আছে জলের ব্যবস্থা, আর এখানে আছে গ্লাস। ওয়াশরুমটা বেশ বড়সড়, আছে গিজার, ওয়েস্টার্ন ইন্ডিয়ান দুরকম টয়লেটই এখানে আছে। ঘরের মধ্যেই রয়েছে বেসিন, আর এখানে আছে একটা বড় আয়না। হোটেলে চেক ইন করলাম, এবার ফ্রেশ হয়ে যাব সমুদ্র স্নানে। বর্ষাকাল, আকাশ জুড়ে কালো মেঘের ছায়া, ছুটে আসছে হাওয়ার শোঁ শব্দ। হোটেল থেকে বেরিয়ে প্রথমবার সমুদ্র চোখে পড়ল। অসীম জলরাশি আর ঢেউ। সমুদ্র বর্ষার রূপে রাগী, চঞ্চল, অথচ মায়াবী। প্রথম ঢেউটা যখন পা ছুঁয়ে চলে গেল, শরীরে একটা শীতল পরশ পেলাম। একের পর এক ঢেউ আসতে লাগলো, কখনো কোমর সমান, আবার কখনো বুক পর্যন্ত। কিছুক্ষণ স্নানের পর পাড়ে বসে একটু জিরিয়ে নিচ্ছে। সমুদ্র সৈকতটি অনেক বড়, দীঘাপুরীর মতো ভিড় এখানে নেই। বকখালি সমুদ্র সৈকতে স্নান করতে গেলে আগে একটি সরু খাল পেরিয়ে সমুদ্রের কাছে পৌঁছতে হয়। ভাটার সময় জল অনেক দূরে চলে যায়। জোয়ারে স্নানের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, তা না হলে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। তাকিয়ে আছি সমুদ্রের দিকে, একের পর এক ঢেউ আছড়ে পড়ছে। দূর দিগন্তে আকাশ আর সমুদ্র যেন একসাথে মিশেছে। স্নান সেরে চলে এলাম হোটেলে। ফ্রেশ হয়ে যাব দুপুরের লাঞ্চ করতে। বকখালি বাসস্ট্যান্ডের কাছে আছে অনেক ভাতের হোটেল। সবজি ভাতের থালির দাম 70 টাকা থেকে শুরু হয়। আমরা দুপুরে লাঞ্চ করব আদি বনশ্রী হোটেলে। এখানে সবজি মিল 70 টাকা, ডিমের মিল 80 টাকা, রুই মিল 100 টাকা, কাতলা মিল 170 টাকা, চিকেন মিল 180 টাকা, মাটন মিল 280 টাকা। এছাড়াও আরও অনেক মাছের পদ পাওয়া যায়। লাঞ্চ করতে আদি বনশ্রী হোটেলে আছে ভাত, আলু ভাজা, এখানে আছে লেবু, শসা, পেঁয়াজ, মিক্সড ভেজ, ডাল, কাতলা আর চিকেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বকখালি সমুদ্র সৈকতের চেহারাই বদলে যায়। সৈকতের পাড়েও বেশ জমজমাট বিচ মার্কেট। বিচ মার্কেটে ঢুকতেই চোখে পড়ে সারি সারি দোকান। এখানে পাওয়া যায় ঝিনুকের তৈরি মালা, বকখালি লেখা পেনদানি, শিশুদের বিভিন্ন খেলনা, আরও কত কিছু। প্রতিটি দোকান যেন নিজের মতো করে সেজে উঠেছে। আলোর রোশনাই আর সমুদ্রের হাওয়া যেন এক উৎসবের আমেজ।
বকখালির সেরা আকর্ষণ হলো এই মাছ ভাজা দোকানগুলি। এখানে টাটকা তাজা মাছ পাওয়া যায়, যেমন কাঁকড়া, চিংড়ি, ভেটকি, ইলিশ, পমফ্রেট, অক্টোপাস, স্কুইড, আরও কত কিছু। ফিশের দাম কি আছে? এটা 150 আর এটা 200। আর ভেটকি? আর এই চিংড়িটা কি আছে? ইলিশ এটা পিস 150 টাকা। ভাজা 120, এটা 350, এটা 300। তেল মশলা দিয়ে স্টলেই তৈরি হচ্ছে মাছের নানান পদ। গরম গরম মাছ ভাজার সাথে সমুদ্রকে উপভোগ করার মজাই আলাদা। বইছে সমুদ্রের শীতল বাতাস, জলের গন্ধে মিশে যাচ্ছে মাছ ভাজার সুবাস। এটা এমনই এক অনুভূতি যেটা অন্যান্য সমুদ্র সৈকতের থেকে বকখালিকে আলাদা করে তুলেছে। সমুদ্র সৈকতে একটা জিনিস লক্ষ্য করলাম যেটা বেশ ভালো লাগলো। সৈকতের অস্থায়ী দোকানগুলি সারিবদ্ধভাবে সাজানো, যেমন একই লাইনে আইসক্রিমের দোকান, আবার পাশের লাইনে ফুচকা, টকজলের গন্ধে জিভে জল এসে যায়। এর পরের লাইনে আছে ভেলপুরি, পাপড়ি চাট, তারপর ভুট্টার দোকান, কয়লার আগুনে পুড়ছে ভুট্টা আর তার উপরে ঘষে দিচ্ছে নুন আর লেবু। সবকিছু দেখে বেশ সুন্দর লাগছে। আরও একটু এগিয়ে গেলে সামনে বালির উপর বসানো আছে সারি সারি চেয়ার। 1 ঘন্টার জন্য ভাড়া পড়ে 10 টাকা। রাত যত গড়াতে থাকে সৈকতের রূপ তত বদলাতে থাকে। দূর থেকে ভেসে আসা ঢেউয়ের গর্জন, চাঁদের আলো পড়েছে জলরাশির উপর। এই যেন এক মায়াবী পরিবেশ। সন্ধ্যার বকখালি মানে শুধু সমুদ্র দেখা নয়, তার সাথে আছে বিচ মার্কেটে কেনাকাটা, তাজা মাছ ভাজা খাওয়া, আইসক্রিম, ফুচকা, গরম গরম ভুট্টার স্বাদ নেওয়া, আর তার সাথে রূপলি সমুদ্র। সব মিলিয়ে এ যেন এক প্রকৃতির কোলে সুন্দর একটি সন্ধ্যার অভিজ্ঞতা সঞ্চয় করা। রাতের ডিনার রেস্টুরেন্ট থেকে নিয়ে ফিরব হোটেলে। কাল সকালে ঘুরে দেখব এখানকার সাইট সিন। পরের দিন সকাল। আজ আমরা প্রথমে যাব বনবিবির মন্দিরে। বনবিবির মন্দিরে পায়ে হেঁটেই যেতে হয়। বকখালি সৈকত থেকে সময় লাগবে 5 থেকে 7 মিনিটের মতো। সৈকতকে সামনে রেখে বাঁদিক বরাবর হেঁটে যেতে হবে। পায়ে পায়ে হেঁটে চলেছি। রাত্রির ঘুম কাটিয়ে ধীরে ধীরে জেগে উঠছে প্রকৃতি। দূর থেকে ভেসে আসছে ঢেউয়ের আওয়াজ। দুই পাশে ঝাউগাছের মধ্যে দিয়ে চলে গেছে সাদা বালির রাস্তা। মন্দিরটি নতুন করে নির্মিত হয়েছে। জনশ্রুতি থেকে শোনা যায়, বহু বছর আগে একদল জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিপদে পড়েন। তখন তারা বনবিবির প্রার্থনা করে অলৌকিকভাবে বেঁচে যান। এরপর তারা এখানে এসে একটি মন্দির নির্মাণ করে বনবিবির পুজো করতে শুরু করেন। পুরনো মন্দিরটি অবশ্য আর নেই, এই মন্দিরটি নতুনভাবে নির্মিত হয়েছে। স্থানীয়দের মতে এই মন্দিরটি 300 বছরের পুরনো। এখানকার স্থানীয় অধিবাসীরা অধিকাংশই মৎস্যজীবী। তারা সমুদ্রে যাওয়ার আগে বনবিবিকে পুজো দিয়ে যান। তাদের বিশ্বাস যে দেবী সন্তুষ্ট থাকলে সব বিপদ থেকে উদ্ধার পাবেন তারা। মন্দিরে বনবিবির সাথে আরও অন্যান্য দেবতার মূর্তি রয়েছে। এবার আসি বকখালি সাইট সিন কিভাবে করবেন। বকখালি সাইট সিনের জন্য ভাড়া করতে হবে টোটো। ভাড়া পড়বে 300 থেকে 500 টাকা। টোটো ভাড়া করার সময় দরদাম করে নেবেন। টোটো আপনাদের ঘুরিয়ে দেখাবে হেনরি আইল্যান্ড, বেনফিস মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ সি বিচ। আমরা একটি টোটো ভাড়া করে এগিয়ে চলেছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। সমুদ্র আর ম্যানগ্রোভ জঙ্গল একসাথে উপভোগ করার জন্য এটি একটি আদর্শ জায়গা। বকখালি থেকে হেনরি আইল্যান্ডের দূরত্ব 5 কিলোমিটার। 19 শতকে এক ইউরোপিয়ান সাহেব, নাম হেনরি, তিনি এখানকার সার্ভেয়ার ছিলেন। তার নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করা হয়। চলে এলাম হেনরি আইল্যান্ডের প্রবেশদ্বারে। এটা টিকিট কাউন্টার। এখান থেকেই টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ির জন্য এখানে
10 টাকা করে টিকিট লাগে এবং প্রতিটা মানুষের জন্য 10 টাকা করে টিকিট লাগে। আমাদের টিকিট হয়ে গেছে, আমরা এবার ভিতরে প্রবেশ করব। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এই দ্বীপটি খুব শান্ত এবং নিরিবিলি। সূর্যোদয়ের সময় দ্বীপের সৌন্দর্য দেখার মতো। দাঁড়িয়ে আছি হেনরি আইল্যান্ড সমুদ্র সৈকতে। আমার পিছনে আছড়ে পড়ছে একের পর এক বড় ঢেউ, আর আছে সবুজে ভরা ম্যানগ্রোভ অরণ্য। সূর্যোদয় দেখতে গেলে এই দ্বীপের মধ্যেই আপনাকে থাকতে হবে। সাধারণের জন্য হেনরি আইল্যান্ড খোলা থাকে মার্চ মাস থেকে অক্টোবর মাস সকাল 6:30 থেকে বিকাল 5টা পর্যন্ত, আর নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। হেনরি আইল্যান্ডে থাকার জন্য বেশ কিছু রিসর্টও আছে, সুন্দরী ট্যুরিস্ট কমপ্লেক্স, সোনারতরী রিসর্ট ইত্যাদি। জোয়ারের সময় সমুদ্রের জল সৈকতের একদম কাছাকাছি চলে আসে। বিশাল জায়গা জুড়ে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরী গড়ান গাছের সমারোহ। এই অফুরন্ত সবুজের সমারোহ মনে শান্তি এনে দেয়। ম্যানগ্রোভ অরণ্যে নানা ধরনের পরিযায়ী পাখিরও দেখা মেলে। এই দ্বীপকে আরও ভালোভাবে উপলব্ধি করতে গেলে ওয়াচ টাওয়ার থেকে দেখতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে দূরে সমুদ্র, আর ম্যানগ্রোভ অরণ্য ঘিরে রেখেছে গোটা দ্বীপটিকে। হেনরি আইল্যান্ড ঘুরে চলে এলাম বেনফিশ মৎস্য বন্দরে। দীঘা বেড়াতে গেলে যেমন দীঘার মোহনা মৎস্য বন্দরের জন্য বিখ্যাত, বকখালিতেও ঠিক তেমনই এই ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের জন্য বিখ্যাত। এই খাঁড়ির নাম এডওয়ার্ড ক্রিক। নৌকা ট্রলার সমুদ্র থেকে মাছ ধরে ফিরছে, রকমারি সব সামুদ্রিক মাছ। নিলামের পর সেই সকল মাছ চলে যাচ্ছে দূর দূরান্তের বাজারে। এই খাঁড়ির মোহনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে মৎস্য বন্দর। এই ফ্রেজারগঞ্জ শুটকি মাছের একটি বিশেষ উৎপাদন কেন্দ্র। খাঁড়ির ধারে পাশের গ্রামে রয়েছে মাছ শুকোনোর দেশি পরিকাঠামো। এখান থেকে লঞ্চে করে জম্মুদ্বীপ বেরিয়ে আসা যায়। ভাড়া পড়ে জনপ্রতি 180 টাকা। জম্মুদ্বীপে নামা যায় না। জম্মুদ্বীপের কাছাকাছি গিয়ে লঞ্চ আবার ঘুরে চলে আসে। সমুদ্রকে উপভোগ করতে চাইলে এই জম্মুদ্বীপ ভ্রমণ একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে। বেনফিশ করে চলে এলাম গঙ্গামাতা মন্দিরে। এই জায়গাতে টোটো আসে না। টোটো দাদাকে অনুরোধ করাতে এসেছেন। সামনে বিস্তৃত ফাঁকা মাঠ, দূর থেকে বয়ে চলেছে সমুদ্র। আশেপাশে স্থানীয় মানুষের বসতি। এখানকার স্থানীয় মানুষদের অধিকাংশ জীবিকা সমুদ্রে মাছ ধরা। প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর। গঙ্গামাতা মন্দির ঘুরে চলে এলাম কার্গিল বিচে। এখন দাঁড়িয়ে আছি কার্গিল বিচে। এই বিচ সানসেট বিচ নামে পরিচিত। বিকেলের সূর্যাস্ত এখান থেকে খুব সুন্দর দেখা যায়। কার্গিল বিচ মূলত সানসেট পয়েন্ট নামেই পরিচিত। সূর্যাস্ত দেখতেই লোক এখানে ভিড় জমায়। সূর্যাস্তের সময় এই সমুদ্র সৈকতকে অসাধারণ লাগে। এখানে সমুদ্রের পাড়টি বাঁধানো, সমুদ্রের জল আছড়ে পড়ছে। স্থানীয় মানুষদের কথা অনুযায়ী
কার্গিল যুদ্ধের সময় এখানে শুটকি মাছ চাষকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে তুমুল ঝামেলা হয়। সেই থেকে এই সৈকতটি কার্গিল বিচ নামে পরিচিত। কার্গিল বিচ করে চলে এলাম আমাদের শেষ পয়েন্ট ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকতে। সাদা বাড়ির বিস্তীর্ণ সৈকতের উপর শতাব্দী প্রাচীন বাড়ির ধ্বংসাবশেষ এবং সমুদ্র তীরবর্তী বেশ কয়েকটি উইন্ড টারবাইনের উপস্থিতি এই সৈকতকে বাকিদের থেকে আলাদা করে তুলেছে। চলে এলাম ফ্রেজারগঞ্জে। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটা অ্যান্ড্রু ফ্রেজারের ভাঙা বাংলো। ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকতের আরেকটি মূল আকর্ষণ হল সৈকতের ওপর অ্যান্ড্রু ফ্রেজারের বাংলোর ধ্বংসাবশেষ। শতাব্দী প্রাচীন সেই বাংলোর কিছুটা এখনও মাথা উঁচিয়ে সৈকতের ওপরেই দাঁড়িয়ে রয়েছে। সেই বাংলোকে চারপাশ থেকে জড়িয়ে রয়েছে বটগাছ। সৈকতের ওপর এই দৃশ্য বেশ অন্যরকম। বাংলোর অবশিষ্ট যেটুকু দাঁড়িয়ে রয়েছে সেটুকু ছাড়াও এটি আরও বিস্তৃত ছিল। বাংলোর অন্য একটি অংশ কিছু বছর আগে অবধিও সৈকতের ওপরে ছিল, যাকে ঘিরে ছিল কয়েকটি নারকেল গাছ। এখন বাংলো সেই অংশটিও জলের মধ্যে চলে গেছে, যা দূর থেকেই দেখা যায়। সমুদ্র এগিয়ে এসে একটু একটু করে গ্রাস করছে একে। অবশিষ্ট বাংলো যেটা সৈকতের ওপরে রয়েছে তার চারিপাশটা ঘুরে দেখা যেতে পারে, কিন্তু বাংলোতে ঢোকা যায় না। যেহেতু এটা অনেক পুরনো এবং ভাঙাচোরা, তাই যে কোনো মুহূর্তেই যে কোনো অংশ ধসে যেতে পারে। তাছাড়াও এর ভিতরে সাপখোপের উৎপাতের সম্ভাবনা প্রবল। ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকতটি বেশ নির্জন। এই সৈকতের সাদা বালির উপর দিয়ে ভাটার সময় হেঁটে যাওয়া যায়। বর্তমানে কার্গিল বিচ থেকে বকখালি বিচ পর্যন্ত সমুদ্রের পাড় বাঁধানোর কাজ চলছে। এছাড়াও সৈকতের কাছে উইন্ড টারবাইনগুলো সৈকতের সৌন্দর্য আরও বাড়িয়েছে। সামনে সুবিস্তৃত সমুদ্র, একটার পর একটা ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের পাড়ে। এই বর্ষায় সত্যিই এক সুন্দর অভিজ্ঞতা। এখান থেকে ফিরব হোটেলে। আমাদের চেক আউট টাইম সকাল 11টা। বকখালি সম্পর্কে কিছু সতর্কতা আপনাদের জানিয়ে রাখি, যা আপনাদের কাজে লাগবে। বকখালিতে সমুদ্র সৈকতে চড়া পড়েছে এবং চড়া সংলগ্ন একটি সরু খাল তৈরি হয়েছে। জোয়ারের সময় খালটি জলে ভরে যায়, ফলে ভাটার সময় খাল পেরিয়ে সমুদ্রের কাছে যেতে হয়। তার ফলে হঠাৎ জোয়ার চলে এলে ফেরার সময় খালটাকে চিহ্নিত করা মুশকিল হয়ে পড়ে। সেই কারণে সমুদ্র স্নানে যাওয়ার আগে সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। হোটেল ভাড়া করার সময় আইডেন্টিটি প্রুফ একান্ত জরুরি, সঙ্গে করে নিয়ে যেতে ভুলবেন না। টোটো বা অটো ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নেবেন। যত্রতত্র চায়ের কাপ, প্লাস্টিকের থালা, গ্লাস ফেলবেন না, এতে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়। এক রাত সুন্দর স্মৃতি নিয়ে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। উইকেন্ড ট্রিপ হিসেবে এই বকখালি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারা বকখালি ভ্রমণ করতে এলে কোনো অসুবিধায় না পড়েন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভ্রমণে। নমস্কার।